সেক্ষেত্রে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে একটু বলেন তো। হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। আমরা কোথায় ছিলাম? আচ্ছা, হ্যাঁ, আমরা হচ্ছে এটা যে যেমনই করি না কেন, এটা সেন্টার থেকে এরকম হচ্ছে পজিশন অবজেক্ট পজিশনটা হচ্ছে সেন্টার থেকে শুরু হচ্ছে, মানে সেন্টারটাকে সে সেন্টার ধরে এবার পুরো ইমেজটাকে সেন্টার থেকে শুরু করছে। ঠিক আছে, ওর সেন্টারটা হচ্ছে এই যে পজিশন 700 পিক্সেল এবং 600 পিক্সেল, এই পজিশনের সেন্টারে প্রথমে সে আহ, নিজের সেন্টারের সাথে মিলাচ্ছে। ঠিক আছে, দেন হচ্ছে এই সেন্টার মিলিত হবার পরে চারো সাইড থেকে ইমেজের বাকি পোর্শন গুলা সে শো করতেছে। আর বাকি অংশগুলো ইমেজটা হচ্ছে চ্যাপ্টা বা হচ্ছে লম্বা যাতে না হয়ে যায়, সেটা ঠিক রেখে বাকি অংশটাকে, ইমেজের বাকি অংশটা সে ক্রপ করে ফেলছে। ঠিক আছে, তো কভার হচ্ছে ক্রপ করে ফেলে, আর আমি যখনই কন্টেইন ইউজ করব তখন হচ্ছে পুরো ইমেজটা সে শো করবে তার উইথ এবং হাইট অনুযায়ী। এখন যেহেতু তার উইথ 700 পিক্সেল, সে 700 পিক্সেল জায়গা জুড়ে তার উইথটা রেখে তার হাইট, ইমেজের হাইট যতখানি আছে সেই হাইট অনুযায়ী সে শো করছে। এখন ইমেজের হাইট আমি এখানে বাই ডিফল্ট কত দেওয়া আছে, 525 দেওয়া আছে। ঠিক আছে, এখন উইথটা যদি আমি 900 করি, আর 800 থাকলে সে ইমেজের হাইট হচ্ছে 525 রাখতেছে, কিন্তু যখনই আমি 900 করে দিব ইমেজের হাইট রেশনাল ভাবে, মানে তার রেশিও ঠিক রেখে ইমেজের হাইটটা সে পরিবর্তন করে নেবে। ঠিক আছে, এই যে কন্টেইনার। ঠিক আছে, তো কন্টেইন এভাবেই হচ্ছে কাজ করে। আমি যদি এই উইডটাকে ঠিক 800 পিক্সেল করে দেই, তাহলে হাইটটা সে বাই ডিফল্ট ভাবে 525 করে দেবে। এখন অবজেক্ট পজিশনটা আমি সাপোজ কেটে দেই, ওই যে কন্টেইনে কিন্তু ঠিকঠাক ভাবেই আছে। আমি এটাকে 525 যদি করে দেই, দেখবো এটা সেম টু সেম। আচ্ছা, এটা হাইট অনুযায়ী চেঞ্জ হয়েছে। আচ্ছা, কন্টেইন কি আমার সঠিকভাবে কাজ করছে? বানান ঠিক আছে কন্টেইনের? হ্যাঁ, বানান ঠিক আছে। দ্যাট মিনস এটা তো 800 পিক্সেল নেই আসলে। ও, এখানে আমি সঠিকভাবে পিক্সেল লিখে দিই। পিক্সেল লেখার পরেও সেম কাজটা হচ্ছে। ওকে, আমার উইড হচ্ছে এখানে 800 পিক্সেল, কিন্তু হাইট কিন্তু আরো বেশি হবে এটার ইমেজটার। আমি ইমেজটা একটু ডাউনলোড করতে চাচ্ছি। এই ইমেজটা একটু ডাউনলোড করতে চাচ্ছি আমাদের যে ফাইলটা রয়েছে সেই ফাইলে। আচ্ছা, এই যে ক্লাস 21, এই ক্লাস 21-এ আমি ইমেজটা এখানে নিয়ে যাচ্ছি। ইমেজটা ডাউনলোড হয়েছে। এবার আমরা নিচে দেখতে পাবো এটার সাইজ মেইনলি কত আছে। বা আমি যদি এটাকে আপনাদের এই ক্ষেত্রে এটা যেখানে ওপেন হবে, মানে হচ্ছে এই যে বাই ডিফল্ট ফটো যেখানে রয়েছে, এটা দিয়ে যদি ওপেন করি, এটার সাইজ এই যে আমরা দেখতে পাচ্ছি 800 আর 525। সাইজ তো ঠিক আছে, তাহলে এখানে সঠিকভাবে দেখাচ্ছে না। আমি যদি হাইটটা একদম কেটেই দেই, উইথ অনুযায়ী এটা হচ্ছে যত আসে ততই দেখাচ্ছে। আমি 525 না দিয়ে আমি আবার 600 যদি দেই, হ্যাঁ, এবার ঠিকঠাক আচরণ করছে। আমার সম্ভবত তখন কোনো ব্রাউজারের সমস্যা ছিল বা হচ্ছে কোনো কেস জাতীয় ইস্যু ছিল। এখন দেখেন, এটা হচ্ছে হাইট অনুযায়ী 600 পিক্সেল যেটা হবে। আমি এখানে যদি ব্যাকগ্রাউন্ড দিই একটা, আপনারা দেখতে পাবেন যতটুকু অংশ।
তো ব্যাকগ্রাউন্ড বানানো হচ্ছে না। ব্যাকগ্রাউন্ড, এখন দেখেন একটু ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো হয়ে যাচ্ছে। ইমেজটা হাইট অনুযায়ী যতটুকু জায়গা নিতে পারছে না, সে কি হয়ে যাচ্ছে, নিচের দিকে নেমে আসতেছে। আর এখানে হচ্ছে আমি যেটা ক্রপ করে রেখেছিলাম, অবজেক্ট পজিশন সেন্টার, অবজেক্ট পজিশন সেন্টার, এটা মূলত অবজেক্ট পজিশন আমরা ইসের সাথে কাজ করব, ওই যে কি বলে, কন্টেন্ট যদি কভার থাকে তখন অবজেক্ট পজিশন ইউজ করব। এটার ক্ষেত্রে তেমন কোনো ইউজ কেস নাই। আমি যদি এটা টপ দেই, দেখবো টপে এটা চলে যায় কিনা। হ্যাঁ, টপে চলে যাচ্ছে। দ্যাট মিনস এটা টপ থেকে শুরু হচ্ছে। এটা যদি বোটম দেই, এটা বোটম থেকে শুরু হবে। আর যদি আমি এখানে কিছুই না ইউজ করি, কিছুই যদি না ইউজ করি, এটা অটোমেটিক সেন্টারে থাকবে, ঠিক আছে। কিন্তু এটার ইউজ কেস বেশি, অবজেক্ট পজিশনের ইউজ কেস বেশি হয় ওই কভার থাকলেই। কারণ আমাদের প্রয়োজন হয় আমাদের যেই এই যে 600 পিক্সেল জায়গা জুড়ে যদি আমি হাইটটা লিখি, আমার যাতে 600 পিক্সেল জায়গা জুড়েই ইমেজটা থাকে। এমন আমি যখন এটা কন্টেইন ইউজ করব, তখন কিন্তু আমার এই হাইটটা ইউজ করার কোনো প্রয়োজনই হবে না, কারণ আমি চাইবো ইমেজটা টোটাল জায়গা জুড়ে থাকুক। আমি এটা যদি 500 দেই, আমার 500 এটার সাইজ হবে। আর হাইটটা সে অটোমেটিক নিয়ে নেবে, আমার ইচ্ছেটা হবে এরকম। তখন কিন্তু আমার অবজেক্ট পজিশনের কোনো প্রয়োজন হবে না। তখন অবজেক্ট, এখানে হাইট যদি ইউজ করি, আমার একটা বাড়তি ফাঁকা জায়গা তৈরি হবে। যে ফাঁকা জায়গাটা আমার ওয়েবসাইটের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে বিষয়। আমি কন্টেইন দেখলাম কেমন হয়। এখানে আবার আমি হাইট ইউজ করতে চাচ্ছি 400 পিক্সেল জায়গা জুড়ে। এখন আমি দেখতে পাচ্ছি 400 পিক্সেল জায়গা জুড়ে থাকলেও এই হাইটটা পুরোপুরিও নেয় নাই। আমি যদি এখানে ফিল দেই, তখন সে ফিল করে নিবে, পুরো জায়গাটা সে ফিল করে নিচ্ছে। এবং ইমেজটা আমরা দেখতে পাচ্ছি একটু লম্বা হয়ে গেছে। এটা আরো একটু ভালোভাবে বুঝার জন্য আমি হাইটটা বাড়িয়ে দিচ্ছি, যে ইমেজটা কিভাবে লম্বা হয়ে যাচ্ছে, দেখতে অদ্ভুত লাগছে, ঠিক না। এটাকে যখনই আমি কভার দিব, তখনই দেখেন ইমেজটা আর ওই রকম লম্বা হয়ে যাচ্ছে না, একদম সুন্দরভাবে আহ দেখাচ্ছে। আমি যদি এটা ফিল দেই, তাহলে পুরো ইমেজটা কি হবে, পুরো ইমেজটা এখানে শো হবে। এবার হচ্ছে যতটুকু জায়গা তার আছে সেই জায়গার মধ্যেই সে চ্যাপ্টা হয়ে যাবে, বা লম্বা হয়ে যাবে, এরকম একটা অবস্থা হবে, ঠিক আছে। এখন আমি এটা সাপোজ 200 পিক্সেল করলাম, দেখেন এটা পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে, কিন্তু পুরো ইমেজটাই কিন্তু এখানে শো হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আমার। আরেকটা রয়েছে, ফিল দেখলাম, কন্টেন্ট দেখলাম, ফিল দেখলাম, কন্টেন্ট দেখলাম, কভার দেখলাম। আর অবজেক্ট ফিট যদি নাম দেই, তখন কি হবে? অবজেক্ট ফিট নাম দিলে সে হচ্ছে কভারই হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি যদি নাম না দিয়ে কভার ইউজ করি, না, এটা কভারে সেম কাজ করছে না। আমি এখানে নাম না দিলে আসলে অবজেক্ট ফিটের যত ধরনের অ্যাপ্লিকেশন আছে, মানে অবজেক্ট ফিটের যা যা এখানে অ্যাপ্লাই হচ্ছে সব নান হয়ে যায়, ঠিক আছে। বাই ডিফল্ট আচরণ করে আর কি। আমি অবজেক্ট ফিটটা যদি কেটে দিই এখান থেকে, তাহলে দেখেন এটা অটোমেটিক ফিল হয়ে যাচ্ছে। তার মানে বাই ডিফল্ট যেটা থাকে অবজেক্ট ফিট সেট করা, সেটা হচ্ছে ফিল, ঠিক আছে। আর অবজেক্ট ফিট ব্যাপারটাকেই যদি আমি এখান থেকে রিমুভ করে দিতে চাই, তাহলে নাম দেব। আর আমার যদি আরেকটা কি রয়েছে, অবজেক্ট ফিট স্কেল ডাউন, রাইট। তো এই স্কেল ডাউন যদি আমি ইউজ করতে যাই, তাহলে এখানে কেমন পরিবর্তনটা হয় আমরা একটু দেখে নিই, ঠিক আছে। আমি স্কেল ডাউন এবং কন্টেইন অলমোস্ট সেম কাজ করে। আমি এখানে যদি কন্টেইন দেই, তাহলে দেখবো এটা একদম সিমিলার হচ্ছে, ঠিক আছে। স্কেল ডাউন এবং কন্টেইন অলমোস্ট সিমিলার কাজ করে, যার কারণে স্কেল ডাউন আমাদের খুব কম ইউজ করা হয়। যাই হোক, এই হচ্ছে বিষয়। আপনার অবজেক্ট ফিট সম্পর্কে আর তেমন কিছুই জানার নাই। আর অবজেক্ট পজিশনটা কি সেটা আমরা দেখেছি। সো এই দুটো বিষয় আমাদের কিন্তু কভার হয়ে গেল। আগামী ক্লাস, ব্যাকআপ ক্লাস হবে দুইটা। আমরা হচ্ছে সোমবার এবং মঙ্গলবারে
খুব গুরুত্বপূর্ণ পাঁচটা বিষয় শিখতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের টেক্সট ইফেক্ট, 2D ট্রান্সফর্ম, 3D ট্রান্সফর্ম, ট্রানজিশন এবং অ্যানিমেশন। এই পাঁচটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই পাঁচটা বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন আহ, আপনার আপনাদের আর এক টিমমেট, বলতে পারেন বা হচ্ছে ক্লাসমেট বলতে পারেন, ইয়ার হোসেন ভাই। এবং এই ক্লাসগুলো কোনোভাবেই মিস করা যাবে না। এখানে যেহেতু খুব গুরুত্বপূর্ণ তিনটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, এই তিনটা টপিকে আমাদের ওয়েবসাইটের যত ধরনের অ্যানিমেশন এবং ট্রান্সফর্মের বিষয়গুলো আছে শিখে যাব। ধন্যবাদ। ক্লাসগুলো মিস করবেন না। হ্যাঁ ইয়ার ভাই বলেন। সুজন ভাই, জি। সুজন ভাই, জি বলেন। এই টেক্সট ইফেক্ট বলতে এখানে কি কি বোঝাইতেছেন? টেক্সট ইফেক্ট নিয়ে যত ধরনের আছে, আর W3 স্কুল যদি দেখি, টেক্সট ইফেক্ট নিয়ে কি কি আলোচনা করেছে ওরা, ওদের এখানে অনেক কিছুই আলোচনা করে না আসলে। টেক্সট ইফেক্টে ওরা হচ্ছে একদম নিচে চলে যাবেন, নিচে গেলে কয়েকটা প্রপার্টি দেখাইছে এখানে। হ্যাঁ, অল্প কিছু প্রপার্টি দেখিয়েছে। এগুলো সব কভার তো অবশ্যই করবেন। টেক্সট ইফেক্ট নিয়ে আপনি হচ্ছে আহ এআই কে জিজ্ঞেস করেন। তো ঠিক আছে, ওগুলা তো ওগুলা প্রায়গুলি দেখাইছেন আপনি, কয়েকটা বাকি আছে, ওগুলো আমি দেখাই দিব প্রপার্টি আর কি। আর হচ্ছে টেক্সট ইফেক্ট যেগুলো করা যায় সিএসএস এর মাধ্যমে, ওগুলো আমি একটু টাচ দিয়ে যাবো। ও টেক্সট শ্যাডো দেখিয়েছে। টেক্সট শ্যাডো দেখানোর প্রয়োজন নাই, এটা আমরা দেখিয়েছি। আর এখানে হচ্ছে টেক্সট স্ট্রোক আছে, এটা অবশ্যই দেখাবেন। ঠিক আছে, টেক্সট স্ট্রোক দেখাবেন। দেন হচ্ছে এটা দেখাবেন, ব্যাকগ্রাউন্ড ক্লিপ, টেক্সট ফিল। ঠিক আছে, তারপরে অ্যানিমেশন এগুলো তো বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ। এ- কয়েকটা বিষয় আমার মাথায় আসছে আইডিয়া, ওগুলো দেখে দিবনি। হ্যাঁ হ্যাঁ, এগুলা সব দেখিয়ে দিয়েন। আর W3 স্কুলে যেই টপিক গুলো দেখিয়েছে, প্রপার্টি গুলো, এগুলো সব দেখাবেন। দেখানোর পরে এক্সট্রা যা যা আছে ওগুলো দেখাবেন। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর অনেক বেশি কোড করবেন এখন থেকে। প্রতিদিন, একদিনও যাতে মিস না হয়, প্রত্যেক দিন কোড করবেন, কারণ আমাদের সিএসএস প্রায় শেষ হয়ে যাচ্ছে। দেন জাভাস্ক্রিপ্ট শিখবো। সো এইচটিএমএল সিএসএস সম্পর্কে কোনো ধারণা যদি অপূর্ণ থাকে, এই পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের অনেক সমস্যায় পড়তে হবে, কারণ পরবর্তী ক্লাসগুলোতে আমি এইচটিএমএল সিএসএস সম্পর্কে কিছুই শেখাবো না। আমি জাস্ট যেটা প্রয়োজন হবে সেই এলিমেন্ট গুলো, সেই প্রপার্টি গুলো আমি ইউজ করব, সরাসরি ইউজ করব। কোনটা দিয়ে কি কাজ হচ্ছে আপনাদের যদি পূর্ব ধারণা না থাকে, বা আপনারা যদি সেগুলোতে অলমোস্ট কি বলে এটাকে ফ্যামিলিয়ার না হয়ে যান, তাহলে অনেক কিছুই দেখা যাবে বুঝতে অসুবিধা হবে যখন আপনারা নিজেরা কুক করবেন। ঠিক আছে, আমরা সিএমএস এ যখন ঢুকে যাব, আমাদের কিন্তু যে কোনো যেটা প্রয়োজন হবে সেটা মাথায় আসতে হবে। আর মাথায় কখন আসবে? মুখস্থ করলেও মাথায় আসবে না, আর হচ্ছে কম প্র্যাকটিস করলেও মাথায় আসবে না। আপনাদের অনেক অনেক কোড করতে হবে, অনেক লেআউট ডিজাইন করতে হবে। তারপরেই কিন্তু আপনি হচ্ছে যখন একটা দেখবেন একটা সিএমএস একটা প্রবলেম হচ্ছে, আপনাকে কাস্টম সিএসএস ইউজ করা লাগবে যখন, তখন আপনার মাথায় আসতে হবে যে আমি এই এলিমেন্টটা যদি ইউজ করি, বা এই প্রপার্টিটা যদি ইউজ করি, বা এই ভ্যালুটা যদি ইউজ করি, এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু মানে একটু এক্সপার্ট না হলে মাথায় আসবে না, তখন অনেক ধরনের প্রবলেম হবে। এজন্য এইচটিএমএল সিএসএস এ তো আপনাদের অনেক এক্সপার্ট হতে হবে। আর জাভা স্ক্রিপ্টে আমি ফুল কভার করবো না, কিন্তু যেগুলো কভার করবো এগুলো অনেক বেশি ইউজ হবে। সো সেগুলো খুব ভালো জানতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।